হ্যালো এভরিওয়ান, আমি ফারাহ আহমেদ কিউডি আইএলস থেকে আইএলস ইনস্ট্রাক্টর রাইটিং মডিউলে। আজকে আমরা দেখব 10টি টিপস অ্যান্ড ট্রিক্স রাইটিং মডিউলে যেন আপনার ব্যান্ড স্কোর 5 কিংবা 5.5 থেকে 7+ চলে যায়। সো দেরি না করে চলুন দেখে নেই। আশা করি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। সো লেটস মুভ অন। এখানে দেখি। সো প্রথমে দেখে নিই কেন আমাদের স্টুডেন্টরা 5.5 এরকম স্কোর আসছে। সো কিছু কিছু ভুল হচ্ছে। সো কমন মিস্টেক্সগুলো আমরা একটু দেখি। কমন মিস্টেক্সগুলো কী থাকে? রিপিটেশন এবং শর্ট আনসার্স। সো ফার্স্টে রিপিটেশন ওয়ার্ডটা দেখি। ঠিক আছে, রিপিটেশন, এখানে একটা শব্দ বারবার ব্যবহার করা হয়। সো ফর এক্সাম্পল এখানে যেমন দিয়েছি গুড, ঠিক আছে, এই শব্দটা আমরা বারবার ব্যবহার করছি। কীভাবে হচ্ছে? This is good food. I like this food. This is good. Good cuisine. Good family. Good structure. এভাবে গুড বারবার রেপিটেশন হয়ে যাচ্ছে না? ইভেন দো আমি অন্যান্য জিনিসগুলো কিন্তু বলছি, কিন্তু গুড ওয়ার্ডটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এমন না যে ভুল হচ্ছে, কিন্তু গুড ওয়ার্ডটা বারবার রিপিট হচ্ছে। সো রিপিটেশনে কিন্তু দেখা যাচ্ছে আপনার শব্দটা বারবার শুনছি, তখন কিন্তু একটু মনে হচ্ছে যে না, আর একটু বেটার ভোক্যাবুলারি ইউজ করা উচিত। সো গুডের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? এটার সিমিলার সিনোনিমস ইউজ করি, ঠিক আছে, বেনিফিশিয়াল, স্যাটিসফ্যাক্টরি, এসব ওয়ার্ডও তো ইউজ করতে পারি। সো চেষ্টা করবেন যে একটা ওয়ার্ড যখন বারবার ইউজ করছি, এটার পরিবর্তে আরেকটা সিনোনিম ইউজ করি। আরেকটা ভুল আমরা দেখি, শর্ট আনসার্স। ঠিক আছে, স্টুডেন্টরা অনেকেই করে কি যে শর্ট আনসার্স লিখে ফেলে। কোথায়? রাইটিং মডিউলে শর্ট আনসার্স। যখন আমরা দেখি টাস্ক 2তে আমাদের মিনিমাম লিখতে হবে কত? 250 ওয়ার্ডস কিন্তু, ঠিক আছে, মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হবে, কিন্তু স্টুডেন্টরা কিন্তু একটু গুলিয়ে ফেলে। টাস্ক 1-এর যে 150 ওয়ার্ড লিমিট, ওটা লিখে ফেলে। সেটা কিন্তু করবে না। টাস্ক 2-এর জন্য 250 ওয়ার্ডস, 150 ওয়ার্ডস কিসের জন্য? এটা কিন্তু টাস্ক 1-এ। সো সেই ভুলটি করবেন না, ঠিক আছে। রিপিটেশন একটা ভুল, আরেকটা শর্ট আনসার্স। সো এই দুইটা কিন্তু সবচেয়ে বেশি ভুল হচ্ছে। আশা করি আপনারা একটু খেয়াল রাখবেন যখন লেখা শুরু করবেন, তখন কিন্তু এটা একটু দেখবেন যে রিপিটেশন যেন বারবার না হয়, যে একটা ওয়ার্ড বারবার ইউজ করছি, এটার পরিবর্তে সিনোনিমস। আরেকটা কি? শর্ট আনসার্স। টাস্ক 1-এ 150 ওয়ার্ডস লিখতে হবে, তার নিচে লিখবেন না। টাস্ক 2-তে মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হবে, তার নিচে লিখবেন না, ঠিক আছে। এবং আরেকটা আছে উইক আইডিয়াস, ঠিক আছে। উইক আইডিয়াস বলতে কি বোঝাচ্ছে? যে আপনার আইডিয়াটা সাপোর্ট করছে না। অনেক স্টুডেন্টই থাকে যে চিন্তা করতে পারছে না যে কি লিখবো, আইডিয়াটা কি দিব। একটা সিম্পল যদি হচ্ছে গিয়ে আমাদের কোনো রাইটিং মডিউলে থাকে, এসে রাইটিং থাকে, যে টেকনোলজি নিয়ে লিখতে হবে, তখনও কিন্তু একটু হিমশিম খেয়ে যায় যে টেকনোলজি নিয়ে আমি কি বলতে পারি, কি এক্সাম্পল দিতে পারি। বেশি দূরে কিন্তু চিন্তা করতে হবে না, ঠিক আছে। আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করব যে আইডিয়াস কীভাবে ডেভেলপ করবেন। আমাদের দেখা যাচ্ছে যে আমরা রিপিটেশন করছি, শর্ট আনসার্স লিখছি, এবং উইক আইডিয়াসের জন্যই কিন্তু আমাদের ব্যান্ড স্কোর 5.5 7+ চলে যাচ্ছে না, 5.5-এ রয়ে যাচ্ছে। সো এখানে আমাদের কি কি করতে হবে? যে আমাদের ক্লিয়ার স্ট্রাকচার রাখতে হবে, ভোক্যাবুলারি বাড়াতে হবে, এবং কিছু কিছু স্ট্রং এক্সাম্পল দিতে হবে। স্ট্রাকচার কি? আমাদের টাস্ক 1, টাস্ক 2 রাইটিং দুইটাতেই কিন্তু স্ট্রাকচার আছে। সো সেই স্ট্রাকচারটা ফলো করতে হবে। ভ্যারিড ভোক্যাবুলারি, যেটা আর কি বললাম যে গুড ওয়ার্ডটা বারবার ইউজ যেন না করি, ওটার পরিবর্তে কিছু সিনোনিমস ইউজ করলে ভালো হয়। এবং স্ট্রং এক্সাম্পলস। স্ট্রং এক্সাম্পল কি? যে আমাদের পার্সপেক্টিভে, আমরা যখন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এক্সাম্পল দিই, তখন কিন্তু নিজের মতামতটা একটু এক্সপ্লেইন করতে ইজিয়ার হয়। তাই ওরকম এক্সাম্পলগুলো দেওয়ার চেষ্টা করবেন। সো চলুন দেখি কীভাবে করতে পারি। স্টুডেন্টসরা টাস্ক 1 এবং টাস্ক 2-তে আইডিয়া কিন্তু জেনারেট করতে পারে না, যেটা আমি এর আগে বললাম যে টাস্ক 1, টাস্ক 2, স্পেশালি টাস্ক 2-তে যখন আপনাকে এসে রাইটিং দিচ্ছে, তখন কিন্তু আইডিয়া জেনারেশনে একটু সমস্যা হয়, ঠিক আছে। এবং রিপিটেশন হচ্ছে, হয়তো একই আইডিয়া, একই ভোক্যাবুলারি বারবার লেখা হচ্ছে। সো এখানে কিন্তু অনেক দেখা যাচ্ছে আমাদের সময়টাও নষ্ট হচ্ছে, ওয়ার্ড লিমিটটাও কিন্তু আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। সো এটা যেন আমাদের না হয়, যে কারণে আমরা 10টি সহজ ট্রিক্স আপনাদেরকে দেখাবো। সো চলুন তাড়াতাড়ি দেখে নিই। ফার্স্ট সুপার ট্রিক, এটা কি? ট্রিক 1টা দেখতে পাচ্ছেন কি লেখা আছে? এখানে দেওয়া আছে প্যারাগ্রাফ স্ট্রাকচার ফিক্স করা।
প্যারাগ্রাফ স্ট্রাকচারটা ফিক্স করবেন। কিসে কিসে? রাইটিং টাস্ক 1, টাস্ক 2 দুটাতেই কিন্তু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা কিন্তু ফিক্স করতে হবে। সো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে কীভাবে বোথ রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2তে প্যারাগ্রাফ স্ট্রাকচার ফিক্স করবেন। ঠিক আছে, টাস্ক 1 এর জন্য প্যারাগ্রাফ স্ট্রাকচারটা কীরকম করবেন এটা কিন্তু জেনারেলি আমি বলে দিচ্ছি, আপনারা আপনাদের মতোও করতে পারেন। ঠিক আছে, এটা তো কোনো সমস্যা নেই, বাট আপনারা কি লিখবেন, স্ট্রাকচারটা কীভাবে আগানো উচিত সেটা কিন্তু আমরা একটু বলে দিব। সো অবভিয়াসলি একটু মেনটেন করার চেষ্টা করবেন। সো প্রথমত আমরা যখন লিখি ইন্ট্রোডাকশন করি, ঠিক আছে, হয়তো ইন্ট্রোডাকশন একটা প্যারাগ্রাফ দিয়ে দেই, না হলে ওভারভিউতেই কিন্তু ইন্ট্রোডাক্টরি লাইনটা দিয়ে দিই। সো আইদার অর কিন্তু হতে পারে। সো ইন্ট্রোডাকশন একটা আলাদা প্যারাগ্রাফ করতে পারেন, বা ইন্ট্রোডাক্টরি একটা লাইন লিখেই কিন্তু তারপরে ওভারভিউটা শুরু করতে পারেন। সো একটা প্যারাগ্রাফ হয়ে যায়। সো প্রথমটা যদি ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ হয় টাস্ক 1-এ, দ্বিতীয়টা কি হবে? ওভারভিউ। সো দুইটা প্যারাগ্রাফ হলো। থার্ডটা কি হলো? বডি প্যারা 1, বডি প্যারাগ্রাফ 1, এবং ফোর্থটা বডি প্যারাগ্রাফ 2। সো এখানে দেখলাম টাস্ক 1-এ আমরা কি করেছি? টাস্ক 1-এ আমাদের যদি আমরা স্ট্রাকচার ফিক্স করতে চাই তাহলে 4টা বডি প্যারাগ্রাফ কিন্তু দিতে পারছি। ঠিক আছে, 4টা প্যারাগ্রাফ দিতে পারছি। তার মধ্যে ফার্স্টটা হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডিউস করলাম। আমার টাস্ক 1-এ যদি কোনো ভিজুয়াল ডাটা থাকে, কি থাকে? ভিজুয়াল ডাটাই তো দিবে। সো ওখানে হতে পারে চার্ট, বার চার্ট, গ্রাফ, কিংবা আপনার প্রসেস ডায়াগ্রাম, ম্যাপ, টেবিল, চার্ট। সো এগুলোর মধ্যে আমরা কি করব? সেটাকে আইডেন্টিফাই করব যে এটা আসলে কি, চার্টটা কি বা ডায়াগ্রামটা কি, ম্যাপটা কি, এভাবে আইডেন্টিফাই করে ইন্ট্রোডিউস করব যে ভিজুয়াল ডাটাটা আমার কি আছে। এরপর কি ওভারভিউটা দিব, যে কি পয়েন্টস বা কি ট্রেন্ডসটা কি আছে সেটা আমি হাইলাইট করব আমার সেকেন্ড প্যারাগ্রাফে। থার্ড প্যারাগ্রাফে বডি প্যারাগ্রাফ 1 বলবো। বডি, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল বডি, দুইটা বডি থাকবে। ফার্স্ট বডি প্যারাগ্রাফে কি করব? কম্প্যারিজনস করব। হতে পারে অনেকগুলো ডেটা থাকবে, সেখানে কিন্তু আমি কি কম্প্যারিজন নোটস করব একটা আরেকটার সাথে। এবং বডি প্যারাগ্রাফ 2-তে সিমিলারলি যে আমি কম্প্যারিজনস বা কন্ট্রাস্ট, হতে পারে ডিফারেন্স থাকতে পারে একটা আরেকটার সাথে, ডেটার মধ্যে কিন্তু সিমিলারিটিস থাকে, ডিফারেন্সেস থাকে। সো ওটা আমরা ভাগ করে বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2-তে ভাগ করে দিব। সো ইজিলি এই দুইটাও হয়ে যাচ্ছে। হয়ে গেল আমার টাস্ক 1-এর বডি প্যারাগ্রাফ, টাস্ক 1-এর স্ট্রাকচার। সো স্ট্রাকচারটা কি আছে টাস্ক 1-এ? ইন্ট্রোডাকশন দিব, ওভারভিউ দিব, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। সো আমার প্যারাগ্রাফ স্ট্রাকচারটা হয়ে গেল কিসের জন্য? টাস্ক 1-এর জন্য। ঠিক আছে, টাস্ক 1-এ হয়ে গেল। ওকে, এরপর আমরা দেখব বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফটা আমরা, প্যারাগ্রাফ স্ট্রাকচারটা আমরা টাস্ক 2-তে কীভাবে দিব এটাও একটু দেখে নিই। ঠিক আছে, টাস্ক 2-তে প্যারাগ্রাফ স্ট্রাকচারটা কীরকম করব? সো সিমিলারলি প্রথমে কি ছিল টাস্ক 1-এ? ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনটা ইনক্লুড করে ইন্ট্রোডিউস করব। টাস্ক 2-তে কি থাকে? এসে রাইটিং থাকে। এসে রাইটিংটা যে টপিকটা থাকবে সেই টপিকটাকে আমি ইন্ট্রোডিউস করব, ইন্ট্রোডাকশনটা দিব সেই ফার্স্ট প্যারাগ্রাফে। সেকেন্ডে কি থাকবে স্ট্রাকচারে? সেকেন্ডটা আমার হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। থার্ডটা কি আছে স্ট্রাকচারে? বডি প্যারা 2। ঠিক আছে, 1 2 3 4টাতে কি চলে গেল? এসে রাইটিংয়ে আরেকটা লাস্ট জিনিস, কনক্লুশন। এটা কিন্তু ভোলা যাবে না। ঠিক আছে, আমার যদি টাস্ক 2 আমি করতে চাই, টাস্ক 2-তে আমরা কি দেখব? এসে রাইটিং থাকে। সো এসে রাইটিংয়ে কি করব আমরা? এসে আপনাকে একটা টপিক দিবে, সেই টপিকে বলবে যে আইদার অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, বা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ডিসকাস বোথ ভিউজ, গিভ ইউর ওপিনিয়ন, বা কিংবা প্রবলেম সলিউশন।
সো এই এসে রাইটিংয়ে কিন্তু আমরা এই স্ট্রাকচারটা অবশ্যই মেনটেন করব, এভাবে প্যারাগ্রাফ স্ট্রাকচারটা করব, ইন্ট্রোডিউস করব টপিকটাকে, এরপরে বডি প্যারাগ্রাফে ভাগ করব, প্যারা 1, প্যারা 2, এরপর কনক্লুশন দিব, ইন্ট্রোডিউস করব। ফর এক্সাম্পল যদি টপিক দেওয়া হয়, আপনাকে দিল technology is very useful in modern times, but it also has its disadvantages. ঠিক আছে, এভাবে কিন্তু ইন্ট্রোডিউস করলো টেকনোলজিকে, টেকনোলজির পজিটিভ সাইডও বললো, নেগেটিভ সাইডটাও বললো। এখন আমি কিন্তু ইন্ট্রোডিউস করতে পারি, আমাকে যে লাইনটা দিয়ে দেয় সেই লাইনটাই কিন্তু প্যারাফ্রেজ করে আমি সহজেই কিন্তু ইন্ট্রোডাক্টরি লাইনটা লিখতে পারি আমার ফার্স্ট প্যারাতে। বডি প্যারাগ্রাফ 1 এবং 2তে কী দিবেন, হয়তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিংবা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি কোয়েশ্চেন থাকলে তখন কিন্তু এখানে ভাগ করে দিব। প্যারা 1-এ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি ধরি, 1-এ অ্যাডভান্টেজ দিব, 2তে ডিসঅ্যাডভান্টেজ দিব, এরপর কনক্লুশন দিব, যে ওভারঅল একটা সামারি লিখবো, যে আমি যা এসেটা লিখেছি আমার মতামতে, লাস্টে কনক্লুশনে একটা সামারি দিয়ে দিব। হয়ে গেল আমাদের রাইটিং টাস্ক 2-এর স্ট্রাকচার। প্যারাগ্রাফ ওয়াইজ আমি স্ট্রাকচারটা ভাগ করলাম। সো হোপফুলি আপনারা যখন স্ট্রাকচারটা ভাগ করবেন আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকবে যে হ্যাঁ আমি এভাবে ভাগ করলাম, কীভাবে লিখতে হবে এটা কিন্তু ভালো হলো। লিখতেও কিন্তু আপনার ইজিয়ার হবে যখন দেখবেন যে একটু ভাগ করে ফেলেছেন। ঠিক আছে, এরপর আমরা নেক্সটটাতে চলে যাই। নেক্সট ট্রিকটা কি আছে, রিপিটেশন। এড়াবেন, সিনোনিম ব্যবহার করবেন, যেটা আগে বলেছিলাম যে রিপিটেশন হচ্ছে গুড গুড গুড, সেম এক্সাম্পল, গুড গুড গুড। ঠিক আছে, বেনিফিশিয়াল, অ্যাডভান্টেজিয়াস, হেল্পফুল। হতেই পারে যে হচ্ছে গিয়ে গুড আমি বারবার ইউজ করতে চাচ্ছি, কিন্তু বারবার রিপিটেশনে কিন্তু ভালো হচ্ছে না। আপনার দেখা যাচ্ছে ভোক্যাবুলারিতে কিন্তু পয়েন্টস আছে, লেক্সিক্যাল রিসোর্স আছে না, জাজমেন্টাল ক্রাইটেরিয়া, সেটাই কিন্তু ভোক্যাবুলারি। সো খেয়াল রাখবেন আপনার ভোক্যাবুলারি কিন্তু স্ট্রং থাকে। এমন না যে অনেক ওয়াও কিছু লিখতে হবে, কিন্তু বারবার যে রিপিট হচ্ছে এটা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সো আমি গুড হয়তোবা 4বার রিপিট 4বার একই লাইনটা আমি 4বারই কিন্তু গুড গুড ইউজ করার চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করবেন এই একবার গুড লেখার পরে সেকেন্ড থার্ড টাইমে গুড যেন না হয়। এরপর কি লিখবেন, আপনি এটার পরিবর্তে সিনোনিম ওয়ার্ডসগুলো ইউজ করবেন। বেনিফিশিয়াল, অ্যাডভান্টেজিয়াস, হেল্পফুল, এগুলা কিন্তু কারেক্ট সিনোনিম ইউজ করলে কিন্তু দেখবেন আপনার যে লেক্সিক্যাল রিসোর্সের মার্কসটা আছে, মার্কিংটা কিন্তু বেড়ে যাবে। সো এখানে কিন্তু আপনি পয়েন্টস ভালো পাচ্ছেন। সো এখানে কি ট্রিক্সটা কি, রিপিটেশন এড়াবেন। ঠিক আছে, সিম্পলি আপনি সিনোনিমস ইউজ করবেন। দেখলেন খুবই ওয়াও কিছু কিন্তু লিখলাম না, জাস্ট কিছু আপনার সিমিলার সিনোনিমস ইউজ করার চেষ্টা করেছি, তাহলেই কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আপনার এখান থেকে ব্যান্ড, তাহলে আপনি যে গুড 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 3বার লিখলেন, এখানে কিন্তু ব্যান্ড 5। আর এখানে যখন গুডের পরিবর্তে বেনিফিশিয়াল, অ্যাডভান্টেজেস, হেল্পফুল লিখলেন, তখন কত ব্যান্ড স্কোর চলে আসলো, 7+। দেখলেন খুবই ওয়াও, কোনো ভোক্যাবুলারি কিন্তু ইউজ করলেন না, জাস্ট আপনি সিনোনিমস ইউজ করলেন, একটা গুডের পরিবর্তে অন্য কিছু সিমিলার ওয়ার্ডসটা ইউজ করলেন, তাহলে কিন্তু ব্যান্ড স্কোর আপনার হাই চলে আসলো। অনেক একটা ধারণা যে ভোক্যাবুলারি কিন্তু আমি হায়ার ভোক্যাবুলারি, ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে ওভার দ্য মুন, দেখা যাচ্ছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস ইউজ করলে অনেকেই মনে করে যে আমার ব্যান্ড স্কোর অনেক হাই আসবে, তা কিন্তু না। লেক্সিক্যাল রিসোর্সে আপনার ব্যান্ড স্কোর হাই আসবে যখন আপনি শব্দগুলা কারেক্টলি ইউজ করছেন এবং আপনি বারবার রিপিটেশনটা অ্যাভয়েড করছেন, তাহলে কিন্তু ব্যান্ড স্কোরটা ভালো চলে আসবে। ওকে, সো এখানে আমাদের চলে গেল ট্রিক 2, রিপিটেশন। রিপিটেশন কীভাবে অ্যাভয়েড করবেন, সিনোনিমস ইউজ করে। এরপর চলে যাই ট্রিক 3 নাম্বারে, ওয়ার্ড কাউন্ট বাড়াবেন, এক্সাম্পলস দিবেন। ওয়ার্ড কাউন্ট কিন্তু ম্যাটার করছে বোথ টাস্ক 1 এবং টাস্ক 2তে। মনে আছে টাস্ক 1-এ ওয়ার্ড কাউন্ট কত, টাস্ক 1-এ মিনিমাম 150 ওয়ার্ডস এবং টাস্ক 2তে মিনিমাম 250 ওয়ার্ডস। সো টাস্ক 1-এ কী থাকে, টাস্ক 1-এ কিন্তু ভিজুয়াল ডাটা থাকে। সো আমরা কিন্তু এদিক সেদিক অন্য কোনো কিছু কথা বলতে পারি না, এক্সাম্পল দিতে পারি না। সো এটা কিসের জন্য, টাস্ক 2-এর জন্য। টাস্ক 2-তে কিন্তু আপনি আপনার ওপিনিয়ন দিচ্ছেন, আপনার মতো করে এক্সাম্পল দিচ্ছেন, তাহলে কি হয়, আপনার ওয়ার্ড কাউন্টটা কিন্তু আপনি মেনটেন করতে পারবেন। সো ফর এক্সাম্পল আপনি মাঝে মধ্যে কিন্তু খুবই শর্ট
এক্সাম্পলস দিচ্ছেন, ওয়ার্ড কাউন্টটা খুব কমে যাচ্ছে। এখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পলের আগে আমি জাস্ট বলি যে এটা কোন কনটেক্সটে। ফর এক্সাম্পল টাস্ক 2-তে আপনার একটা কোয়েশ্চেন আসলো, টাস্ক 2 এসে রাইটিং না, এসে রাইটিংয়ে আসলো। কোয়েশ্চেনটা হলো মোবাইল ব্যাংকিং অ্যাপস have made a great app has made a great impact in our lives। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার টাস্ক 2 এর একটা কোয়েশ্চেন। মোবাইল ব্যাংকিং অ্যাপস has made a great banking apps have made a great impact in our lives. What are the advantages and disadvantages? Advantages and disadvantages of this. So কোয়েশ্চেনটা কি? ঠিক আছে, একটু সময় নিলাম। মোবাইল ব্যাংকিং অ্যাপস হ্যাভ মেড আ গ্রেট ইম্প্যাক্ট ইন আওয়ার লাইভস। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস? সো এটা কি, টপিকটা কি? মোবাইল ব্যাংকিং অ্যাপস নিয়ে। ঠিক আছে, এখন মোবাইল ব্যাংকিং অ্যাপস নিয়ে কিন্তু আমরা অত বেশি না জানলেও আমরা কিন্তু ইউজ করি। সো মোবাইল ব্যাংকিং অ্যাপ কি? আমাদের যেমন এক্সাম্পল আমরা দিতে পারি বিকাশের অ্যাপটা। আমরা সকলেই কিন্তু বিকাশ অ্যাপ ইউজার করি না? বিকাশের ফোনেও কিন্তু অ্যাপটা আমরা ওপেন করে ইউজ করি, লেনদেন করি অলমোস্ট এভরিডে। ঠিক আছে, সো টপিকটা হতেই পারে মোবাইল ব্যাংকিং অ্যাপস। কিন্তু বাইরের দেশে যে অ্যাপসগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু আমাদের জানা নেই, কিন্তু আমাদের দেশেরটা কিন্তু জানা আছে। সেটা কি? বিকাশ অ্যাপ ফর এক্সাম্পল, সেটা কিন্তু আমরা ইউজ করি। সো যখন এই টপিকটা চলে আসে মোবাইল ব্যাংকিং অ্যাপ, তখন কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু এক্সাম্পল দিলে আমাদের দেখবেন ওয়ার্ড কাউন্টটাও শুধু বাড়বে না, আমরা যে কথাবার্তাগুলো লিখব সেগুলোর যে মান, কোয়ালিটি, সেটাও কিন্তু বেড়ে যাবে। এক্সাম্পলটা কিন্তু আমরা নিজের মতো সাজিয়ে লিখতে পারবো। সো এক্সাম্পল যখন দেখবেন বাংলাদেশের পার্সপেক্টিভে, আপনার নিজের জানা পার্সপেক্টিভে, তখন কিন্তু আপনার লেখার মানটাও বেড়ে যাবে। ওয়ার্ড কাউন্টারও কিন্তু চিন্তা থাকবে না, তখন নিজের মতো কিন্তু এক্সাম্পল লিখতে পারবেন। ওয়ার্ড কাউন্টের চিন্তা কিন্তু চলে যাবে এক্সাম্পলটা যখন নিজের মতো লিখতে পারবেন। সো খেয়াল রাখবেন, আমাদের দেশে, বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু এই যে ওয়ার্ড কাউন্টের এই চিন্তাটা কিন্তু চলে যাবে আমাদের পার্সপেক্টিভে এক্সাম্পল দিলে। বোঝা গেল? হোপফুলি আপনারা এই ট্রিক্সটা একটু ফলো করার চেষ্টা করবেন। এটা কিন্তু অনেক ইউজফুল। এটা সবাই কিন্তু মানে এটা স্কিপ করে যায়। অনেকেই মনে করে যে আচ্ছা সব কিছুই তো বাংলাদেশের সাথে যায় না, আসলে যায়। একটু সময় নিয়ে চিন্তা করলেই কিন্তু চলে আসবে। ঠিক আছে, এরপর নেক্সটটাতে যাই। ট্রিক নাম্বার 4, টপিক সেন্টেন্স। ঠিক আছে, টপিক সেন্টেন্স শুরু করুন প্রতি প্যারাতে। সো টপিক সেন্টেন্স কি হয়? যেমন আমি যদি সেন্টেন্স লিখি টেকনোলজি নিয়ে, has made our lives easier। ঠিক আছে, এখানে কি লিখলাম আমি? টপিক সেন্টেন্স, টপিকটা কি? টেকনোলজি। এটা নিয়ে সেন্টেন্সটা কি লিখলাম? টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইভস ইজিয়ার। জাস্ট এটাই কিন্তু আমার এসে রাইটিংয়ের কোয়েশ্চেনটা, যে টপিকটা টেকনোলজি নিয়ে এবং কোয়েশ্চেনটা টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইভস ইজিয়ার। হতে পারে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস বা ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, এরকম কোয়েশ্চেন হতে পারে। সো আমি এখানে বলছি যে টপিক সেন্টেন্স শুরু করবেন প্রতি প্যারাতে। ঠিক আছে, আমরা প্যারাগ্রাফ আমরা ভাগ করেছি না, 4টা প্যারাগ্রাফ মনে আছে? ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2 এবং কনক্লুশন। সো আমার এখানে টপিকটা কি? টপিক আমি যদি এখানে খুঁজে বের করি, টপিক কি? টেকনোলজি। টেকনোলজি আমি কার সাথে রিলেট করব?
আওয়ার লাইফস, আমাদের দৈনন্দিন জীবনে, ঠিক আছে, সেটা টেকনোলজি এখানে আমি রিলেশনটা ক্রিয়েট করলাম। এটাই কিন্তু আমার টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা আমি প্রতি প্যারাগ্রাফে শুরু করলে আমার নিজেরও কিন্তু মনে থাকবে, ঠিক আছে, যে আমি কি নিয়ে লিখছি, যেন অন্য ধারায় না চলে যায়, অন্য এক্সাম্পল বা অন্য টপিকে যেন চলে না যায়। তাই আমরা এভাবে কিন্তু টপিক সেন্টেন্স দিয়ে প্রতি প্যারাগ্রাফ শুরু করব। যদি শুরু করি তাহলেই কিন্তু দেখবেন আপনার লিখতে, এক্সাম্পল দিতে ইজিয়ার হয়ে যাচ্ছে। যেমন ওয়ান মেজর বেনিফিট ইজ, ঠিক আছে, ওয়ান মেজর বেনিফিট অফ টেকনোলজি ইজ, হতে পারে আমি ইন্টারনেট ইউজার বা কি স্মার্ট অ্যাপস, ঠিক আছে, আপনারা যেটা দেখছেন এখন টেকনোলজি দিয়ে কি, হয়তো আপনার মোবাইল ফোনে বা ল্যাপটপে বসে আছেন, ভিডিওটা দেখছেন। সো এখানে কিন্তু আমি বলতে পারি যে ওয়ান মেজর বেনিফিট অফ টেকনোলজি ইজ আই ক্যান ওয়াচ দিস ভিডিও অ্যাট হোম in online in my smartphone or in a laptop, ঠিক আছে। এখানে এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি ইজিয়ার, কীভাবে টেকনোলজি দৈনন্দিন জীবন আওয়ার লাইফসের সাথে রিলেট করে নিচ্ছি। সো যখনই আপনি প্যারাগ্রাফটা শুরু করছেন অবশ্যই টপিক সেন্টেন্স দিয়ে কিন্তু শুরু করবেন, তাহলে আপনার নিজের লিখতেও ইজিয়ার হবে, টপিকটা মনে থাকবে এবং এক্সপ্লেন করতে ইজিয়ার হবে, ঠিক আছে। টপিক সেন্টেন্স শুরু করবেন প্রতি প্যারাতে, বোঝা গেল? 4টা প্যারাগ্রাফ, প্রতিটাতেই শুরু করার চেষ্টা করবেন, অবশ্যই মনে থাকলে ইজিলি হয়ে যাবে। ওকে, নেক্সটটাতে চলে যাই। নেক্সটটা কি আছে? 5 নাম্বারটা আমাদের ট্রিক্স, লিঙ্কিং ওয়ার্ডস যোগ করুন, ঠিক আছে। লিঙ্কিং ওয়ার্ডস, এখানে লিঙ্কিং ওয়ার্ডসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকেই মানে লিঙ্কিং ওয়ার্ডস কি বুঝি না, একটা আরেকটার সাথে যোগ করা এটাই নাকি। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি যখন একটা সেন্টেন্স শুরুতে লিখছি, এরপরে আরেকটা সেন্টেন্স যে লিখবো, হয়তো বা পজিটিভ নোশনে লিখছি বা নেগেটিভ নোশনে লিখছি, লিঙ্ক করার জন্য কিন্তু কিছু কিছু ওয়ার্ডস লাগে, যেমন হাউ এভার, মোর ওভার, ফর ইনস্ট্যান্স, ঠিক আছে। হাউ এভার কি, আমি কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স লিখে একটা নেগেটিভ কিছু বলার জন্য কিন্তু হাউ এভার বলি। মোর ওভার মানে আরও অ্যাডিশনালি কিন্তু কিছু বলতে চাচ্ছি, ঠিক আছে, এই একটা টপিকটাই আমি বলছি, আরও অ্যাডিশনালি বলবো। ফর ইনস্ট্যান্স কি, আমি যে টপিকটা নিয়ে কথা বলছি, যে সেন্টেন্সটা লিখেছি, সেটা নিয়ে আমি আরেকটা এক্সাম্পল দিব, ঠিক আছে। সো আমি যদি লিঙ্কিং ওয়ার্ডস হাউ এভার ইউজ করি, এর আগে আমার একটা সেন্টেন্স লিখতে হবে, যে এর আগেরটাই আমি লিখে দিচ্ছি, টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইভস ইজিয়ার, ঠিক আছে। টেকনোলজি আমাদের জীবন সহজ করে তুলেছে, এটা আমি লিখছি। এখানে টেকনোলজি টপিকটা অবভিয়াসলি, এখানে আমি হাউ এভার যদি লিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করি তাহলে কীভাবে লিখব, হাউ এভার there are many disadvantages of using technology. সো আমি এখানে কি ইউজ করলাম, হাউএভার ইউজ করলাম। হাউএভার কি বলেছিলাম, নেগেটিভ নোশন বোঝানোর জন্য। সো আমার টপিকটা সেন্টেন্সটা কি ছিল, টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফস ইজিয়ার। টেকনোলজি আমাদের জীবন সহজ করে তুলেছে, এটা সত্যি কথা। এরপর কি বলেছি, হাউএভার, ঠিক আছে, হাউএভার there are many disadvantages of using technology. এই যে ডিসঅ্যাডভান্টেজেস ওয়ার্ডটা বলেই কিন্তু বুঝতে পারলেন যে আমি কিন্তু নেগেটিভ কিছু লিখতে যাচ্ছি, যেটা বলেছিলাম। হাউএভার কিন্তু পজিটিভ কিছু বললে এরপরের সেন্টেন্সটাই নেগেটিভ কিছু বোঝানোর জন্য ইউজ করা হয়। সো এখানে কিন্তু ডিসঅ্যাডভান্টেজেস বললাম যে there are many disadvantages of using technology, ঠিক আছে, হয়ে গেল। আমি হাউএভারটা ইউজ করলাম, লিঙ্কিং ওয়ার্ডটা। এরপর কি বলবো, আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি, ঠিক আছে, যে এটার সাথে টেকনোলজির যে ডিসঅ্যাডভান্টেজ আছে সেটার কিছু আমি এক্সাম্পল দিব। এক্সাম্পল দেওয়ার আগে কি বলেছিলাম, কি ইউজ করতে পারি লিঙ্কিং ওয়ার্ড, এই যে ফর ইনস্ট্যান্স। হাউএভার হয়ে গেল, এখন ফর ইনস্ট্যান্সটা ইউজ করি, ঠিক আছে। ফর ইনস্ট্যান্স
Children have become addicted to playing online games rather playing outside. Playing outside. ঠিক আছে, এখানে আমি লাস্টে কি লিখলাম, এক্সাম্পল দিয়েছি। ডিসঅ্যাডভান্টেজটা কি টেকনোলজি ওটা নিয়ে এক্সাম্পল দিয়েছি। ফর ইনস্টেন্স কি এক্সাম্পল দেওয়ার জন্য ইউজ করা হয় এই লিঙ্কিং ওয়ার্ডটা। সো আমি ডিসঅ্যাডভান্টেজটা কি লিখেছি, ফর ইনস্টেন্স লিখে কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা লিখেছি যে রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম। Children have become addicted to playing online games rather than playing outside. যে বাচ্চারা কিন্তু এখন সবসময় অনলাইনে গেম খেলতে থাকে, ফোনে হোক কম্পিউটারে হোক, তারা কিন্তু খুবই অ্যাডিক্টেড বাচ্চারা অনলাইন গেমে। বাইরে কেউ এখন খেলতে চায় না, মাঠটাও তো নেই খেলার। সো এখানে আমি এক্সাম্পল দিয়ে দিলাম ফর ইনস্টেন্স দিয়ে, হয়ে গেল আমার দুইটা লিঙ্কিং ওয়ার্ড। এখন মোর ওভার, ঠিক আছে, মোর ওভারটাও আমি ইউজ করব। মোর ওভার কী বলেছিলাম, যখন অ্যাডিশনালি কোনো একটা লাইন এর আগে লিখেছিলাম তার সাথে আরও অ্যাডিশনালি কিছু তথ্য দিতে চাচ্ছি, তখনই কিন্তু মোর ওভার ওয়ার্ডটা ইউজ করব। সো মোর ওভারটা আমি ইউজ করি। মোর ওভার technology can give false information to misguide us. ঠিক আছে, এরপরে কি ইউজ করলাম, মোর ওভার। ঠিক আছে, এই লাইনটা লেখার পরেই কিন্তু এই লাইনটা লিখছি, মোর ওভার। এখানে জায়গা ছিল না তাই এখানে দিয়েছি। ঠিক আছে, সো মোর ওভার এরপর আমি কি লিখছি, টেকনোলজি ক্যান গিভ ফলস ইনফরমেশন টু মিসগাইড আস। ঠিক আছে, টু মিসগাইড আস, এটা লিখলাম আমি কি বোঝানোর জন্য, অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্যই কিন্তু ইউজ করেছি। অ্যাডিশনাল ইনফরমেশন এখানে কিসে ছিল, যে ও নেগেটিভ সাইডটা, টেকনোলজির নেগেটিভ সাইডটা প্রথমে বলেছি যে চিলড্রেন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে টেকনোলজিতে। মোরওভার টেকনোলজি ক্যান গিভ ফলস ইনফরমেশন টু মিসগাইড আস। হতে পারে না অনেক ভুল তথ্য পেয়ে যাই আমরা, ফোন ধরি, কম্পিউটার ধরি, ল্যাপটপ ধরি, ইন্টারনেট ধরি। ঠিক আছে, ইন্টারনেট দিয়ে আমরা অনেক সময় ভুল তথ্য পেয়ে যাই না। ঠিক আছে, সেটাই কিন্তু এই লাইনটাতে লিখেছি যে মোর ওভার টেকনোলজি ক্যান গিভ ফলস ইনফরমেশন টু মিসগাইড আস। সো মোর ওভার লাইনটা ইউজ করলাম এখানে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য। সো বোঝা গেল যে কীভাবে লিঙ্কিং ওয়ার্ডসটা, আমি এর আগে যে লিঙ্কিং ওয়ার্ডস না ইউজ করে কিন্তু দেখা যাচ্ছে ব্যান্ড স্কোর কি 5, 5.5 এরকম ছিল। এখন দেখবেন এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো যখন ইউজ করছেন একটার পর একটা লাইনে, ঠিক আছে, এখানে কিন্তু প্যারাগ্রাফ ভাগ করছি না, একটা প্যারাতেই কিন্তু লিঙ্কিং ওয়ার্ডস 3টা ইউজ করলাম, ভাগ করলাম। ঠিক আছে, লিঙ্কিং ওয়ার্ডসটা ইউজ করার পর দেখবেন যে ফ্লোটা কিন্তু অনেক ভালো হচ্ছে এবং কোহেরেন্সে মার্কস পাচ্ছেন। কোহেরেন্স কি, আপনি রেলেভেন্ট তথ্য, যে আপনি যে তথ্যটা দিয়েছেন, আপনি যে ইনফরমেশনটা লিখছেন এটার সাথে মিল আছে নাকি সেটাই কিন্তু এখানে দেখবে। সো আমি মিলও আছে প্লাস লিঙ্কিং ওয়ার্ডসগুলো ইউজ করে আমার ভোকাবুলারিটাও বেটার করছি। সো এখানে আশা করি আপনারা লিঙ্কিং ওয়ার্ডস এখন ইউজ করা শুরু করবেন। এই ট্রিক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে চলে যাই, এরপরে 6 নাম্বারটা উইক আইডিয়াস। ঠিক আছে, উইক আইডিয়াসটা আমরা হচ্ছে গিয়ে যখন এসে রাইটিংটা শুরু করি না তখন হচ্ছে গিয়ে আইডিয়াগুলো কিন্তু আমাদের আসে না যে কী লিখবো কী না লিখবো। ঠিক আছে, সো এখানে আপনাদের যদি একটা স্ট্রাকচার করে দিই, যেমন পিল মেথডটা আপনারা যখন করবেন তখন দেখবেন যে আপনার আইডিয়াটা একটু স্ট্রং হয়ে যাচ্ছে। সো পিল মেথডটা কি, যে আপনার উইক আইডিয়াকে স্ট্রং করবে, পিল মেথড। ঠিক আছে, PEEL, পি দিয়ে পয়েন্ট, ফার্স্ট ইটা দিয়ে এক্সপ্লেইন, সেকেন্ড ইটা দিয়ে এক্সাম্পল, তারপরে এলটা দিয়ে কি হলো লিঙ্ক।
পয়েন্ট। প্রথমটা কি? পয়েন্ট। পয়েন্ট কি? আমার যে ইনফরমেশনটা আছে বা আমাকে যে তথ্য বা কোয়েশ্চেনটা দিয়েছে, ফর এক্সাম্পল টেকনোলজি, এর আগে টেকনোলজিটাই আমি দিচ্ছি, ঠিক আছে, সব এক্সাম্পল। টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইভস ইজিয়ার। সো আমার তথ্যটা কি, ইনফরমেশনটা কি? টেকনোলজি নিয়ে, ঠিক আছে। আমার মেইন যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে টেকনোলজি। সো আমার সবসময় টেকনোলজিকে ধরে কিন্তু কথা বলতে হবে। মেইন পয়েন্টটাই কিন্তু আমার টেকনোলজি। সো আমার যদি টপিকটা টেকনোলজি হয়, সবসময় কিন্তু ফোকাসটা টেকনোলজিতে রাখবো। সো আমরা পয়েন্ট আউট করবো সবসময় কি? টেকনোলজিকে, ঠিক আছে। এটা আমার পয়েন্টটা থাকবে। এরপর কি আছে? এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে। সো এক্সপ্লেইন কি করব? সো আমার যে তথ্যটা দেওয়া আছে, টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইভস ইজিয়ার, technology has made our lives easier. What are the advantages and disadvantages of technology? ঠিক আছে, এটা হলো আমার কোয়েশ্চেন এসে রাইটিংয়ে। এবং টপিকটা কি? টেকনোলজি, ঠিক আছে। টেকনোলজিকে আমি পয়েন্ট আউট করব। টেকনোলজি কি? পয়েন্ট আউট কীভাবে করব? যে টেকনোলজি কি, টেকনোলজিকে ইন্ট্রোডিউস করব। আমরা টেকনোলজিকে কীভাবে চিনি? খুবই সিম্পলভাবে অনেকেই আমরা ফোন বলি, স্মার্টফোন বলি, ইন্টারনেট বলি, ঠিক আছে। এক একজনের কাছে এক একটা এক্সাম্পল থাকবে, ঠিক আছে। সো সেই অনুযায়ী কিন্তু আগাবেন, আপনি এক্সপ্লেন করবেন, পয়েন্ট করবেন যে হ্যাঁ টেকনোলজি কী জিনিস। এরপর কি আছে? এক্সপ্লেন। এক্সপ্লেনেশন দিবেন যে টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফস ইজিয়ার। এটা যেহেতু আমার টপিক, সো আমার এই টপিকটাকে আমার এক্সপ্লেন করতে হবে যে কীভাবে টেকনোলজি আমাদের জীবনকে সহজ করে তুলেছে। যে টেকনোলজির কোনো ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, ঠিক আছে। ভালো দিকটাই কিন্তু এখানে দেখবো যে কীভাবে আমাদের জীবনকে সহজ করে তুলেছে, এইটা আমি এক্সপ্লেনেশন দিব। এক্সপ্লেনেশন আমরা কীভাবে দিই? এক্সাম্পলকে যখন ধরে তুলি তখনই কিন্তু এক্সপ্লেনেশনটা খুব ভালো হয়, ঠিক আছে। এক্সাম্পল আমরা কি ধরেছিলাম এর আগে? এক্সাম্পল দিয়েছিলাম না টেকনোলজি নিয়ে? সো এখানে যদি আমি ভালো কিছু লিখি, ধরেন এক্সাম্পলটাই মোবাইল ফোন, স্মার্টফোন। সো আমি এক্সাম্পল কি দিচ্ছি? এক্সাম্পল দিচ্ছি যে স্টুডেন্টস ক্যান ওয়াচ দিস ভিডিও এনিওয়্যার অনলাইন ফ্রম দেয়ার ফোন অর ল্যাপটপ ইজিলি, ঠিক আছে। এখানে এক্সাম্পল দিলাম কি আপনারা বাসায় বসে যে কোনো সময় কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে। এই এক্সাম্পলটা আমি এক্সপ্লেইন করব। এক্সপ্লেইন করব কীভাবে? আপনারাও বলতে পারেন যে আপনারা ভিডিওটা কীভাবে দেখছেন, ফোনে দেখছেন বা যে কোনো সময় একটা ফিক্স ক্লাস টাইমে দেখছেন না, আপনাদের সুযোগ সুবিধা মতোই কিন্তু দেখছেন। সো এটা কিন্তু আমি এক্সাম্পল দিয়ে এক্সপ্লেনেশনটা দিলাম, ঠিক আছে। লাস্টে কি রয়ে গেল? লিঙ্ক। লিঙ্ক কীভাবে করব? লিঙ্ক আমার সেম পয়েন্ট আমি যেভাবে করেছি না, আমার পয়েন্ট কি? টপিকটা আছে টেকনোলজি। লিঙ্ক কীভাবে করব? টেকনোলজি আমাদের জীবন কিভাবে সহজ করে তুলেছে, আওয়ার লাইভস, এই দুইটাকে কিন্তু আমার লিঙ্ক করতে হবে যে সহজ করে তুলেছে। এরপর যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেয়, অ্যাডভান্টেজগুলো আমরা বলবো, লিঙ্ক করব যে কীভাবে অ্যাডভান্টেজ হয়েছে। এক্সাম্পল দেওয়ার পরেই কিন্তু লিঙ্কটা চলে আসে, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজেসের যখন এক্সাম্পল দিব, লিঙ্কটা চলে আসবে। সো আপনার কিন্তু আইডিয়াটা তখন ফিক্সড হয়ে যাবে যে আপনি টেকনোলজি টপিকটা ধরলেন, পয়েন্ট আউট করলেন, ঠিক আছে, এক্সাম্পল এক্সপ্লেনেশনটা দিলেন এবং লিঙ্ক করলেন আপনার মেইন টপিক এবং আইডিয়ার সাথে যে টেকনোলজি আমাদের জীবনকে সহজ করে তোলে, অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। সো এভাবে কিন্তু আমি দিয়ে এক্সাম্পলটা একটু বেটার এক্সপ্লেন করলাম। আরেকটা এক্সাম্পল আছে এখানে, যেমন পাঠাও অ্যাপের, ঠিক আছে। পাঠাও অ্যাপ কি? এখানে যদি আমি টেকনোলজি খুব ভালো এটা বলতে চাচ্ছি এবং পাঠাও অ্যাপকে ইউজ করতে চাচ্ছি বাংলাদেশের পার্সপেক্টিভে, মনে আছে আমরা যখন এক্সাম্পল এর আগে বলেছিলাম পার্সপেক্টিভটা বাংলাদেশ রাখবেন। সো এখানে পাঠাও অ্যাপটা ইউজ করেছি। পাঠাও অ্যাপ কি? একটা অনলাইন অ্যাপ, ঠিক আছে। আমরা সকলেই কিন্তু কম বেশি ইউজ করেছি বা জানি এর ব্যাপারে। সো পাঠাও অ্যাপে কি থাকে? হয়তো রাইড শেয়ারিং অ্যাপ হিসেবে ইউজ করতে পারি, কিংবা ফুড ডেলিভারি অ্যাপ হিসেবে ইউজ করতে পারি, বা ডেলিভারি অ্যাপ হিসেবে ইউজ করতে পারি। সো অনেক কিছু
একটা অ্যাপের মধ্যে আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি। সো এটা কিন্তু বাংলাদেশ পার্সপেক্টিভে এক্সাম্পলটা খুব ভালোভাবে আমরা তুলে ধরতে পারবো, তাই না? সো আপনাদের পার্সপেক্টিভ আশেপাশে এনভায়রনমেন্ট কি, আমাদের দেশেরই তো এনভায়রনমেন্ট, সেটা নিয়ে কিন্তু চিন্তা করলে আমরা খুব সহজে ইজিলি এক্সাম্পলগুলো বের করতে পারবো। ঠিক আছে, সো এখানে গেল আমার উইক আইডিয়াসটা আমি কীভাবে স্ট্রং করব পিল মেথডে। এরপরে চলে যাচ্ছি গ্রামার ভ্যারাইটি। ঠিক আছে, আমার যে গ্রামার ভ্যারাইটি থাকবে সেটা আমি একটু স্ট্রং করব কিভাবে, কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করব। ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন, সিম্পল সেন্টেন্সটা অ্যাভয়েড করবেন। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স কি আগেও বলেছিলাম, যেমন এই এক্সাম্পলটাই দিই, আই লাইক টি। ঠিক আছে, I don't like milk tea. ঠিক আছে, এখানে আমি দুইটা লাইন দিয়েছি, দুইটা সিম্পল সেন্টেন্স দিয়েছি। I like tea, এটা হচ্ছে কি আমার ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সটা কি, I don't like milk tea। দুইটাই কিন্তু সিম্পল সেন্টেন্স হয়ে গেল, তাই না? সো সিম্পল সেন্টেন্স বারবার I like tea, I don't like milk tea, রিপিটেশন হয়ে গেল না, বারবার আমি সিম্পল সেন্টেন্স ইউজ করছি একই টপিক ধরে। ঠিক আছে, সো এটাকে আমি কমপ্লেক্স করতে পারি না? অবশ্যই করতে পারি। এখানে কমপ্লেক্স করে ফেলি। ঠিক আছে, এভাবে আমি কমপ্লেক্স লিখলাম, দুইটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করলাম কিভাবে, আই লাইক টি বাট অ্যাভয়েড মিল্ক টি অ্যাট অল কস্ট। যে আমার চা পছন্দ, ঠিক আছে, হতে পারে রং চা পছন্দ, কালো চা পছন্দ, আই লাইক ডার্ক টি, দুধ চা পছন্দ না, বাংলাদেশের মানুষ তো দুধ চা পছন্দ করে। যাই হোক, আমি এক্সাম্পলটা দিয়েছি আপনাদের বোঝানোর জন্য যে সিম্পল সেন্টেন্স আমি দুইটা লিখলাম এবং এটা দুইটা বারবার রিপিটেশন না করে, যে একই টপিকটা আমি বারবার রিপিট না করে আমি কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করে রিপিটেশনটা কমে যাচ্ছে। যে আই লাইক টি, এইটা হয়ে গেল, এই ফার্স্ট পার্টটা হয়ে গেল। আই ডোন্ট লাইক মিল্ক টি, ঠিক আছে, বাট অ্যাভয়েড মিল্ক টি অ্যাট অল কস্ট। এটা আমি আরেকভাবে লিখলাম যে মিল্ক টি পছন্দ করি না, মিল্ক টি অ্যাভয়েড করি সব সময়। ঠিক আছে, সো আমার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল না, যে সিম্পলটা অ্যাভয়েড করব, যে সিম্পল অ্যাভয়েড। ঠিক আছে, এটা সিম্পল বারবার লেখা যাবে না, একটা দুইটা সেন্টেন্স অবভিয়াসলি সিম্পল লিখতে পারি, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে পারি, কিন্তু চেষ্টা করবেন যদি কমপ্লেক্স সেন্টেন্স, আমি দেখতে পাচ্ছি দুইটা সেম টপিক, আমি কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারি না, টি আমি বারবার লিখলাম, কমপ্লেক্স সেন্টেন্সটা দিতেই পারি। ঠিক আছে, এখানে যেমন দেওয়া আছে অলদো টেকনোলজি হ্যাজ ড্রব্যাকস, ইটস মেনলি অলদো ইউজ করে। ঠিক আছে, এখানে আমি লিখতে পারতাম যে অলদো আই লাইক টি বাট আই ডোন্ট লাইক মিল্ক টি, এভাবেও লিখতে পারি না, সেম। ঠিক আছে, সো আমি এখানে কি করলাম, যে গ্রামার ভ্যারাইটিতে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার চেষ্টা করছি, যে এখানে অলদো ওয়ার্ড ইউজ করে বাট ইউজ করে, যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো যেন চলে আসে, সিম্পল সেন্টেন্সটা একটু অ্যাভয়েড হয়। কম্পাউন্ড সেন্টেন্সও কিন্তু হয়। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্সও ইউজ করতে পারবেন, যেমন কম্পাউন্ডগুলো কি হতে পারে। আচ্ছা, এটাই যদি আমি এক্সাম্পল ধরি, টি এরটা, চায়েরটা, তাহলে কিন্তু হয়ে যায় না? ও হ্যাঁ, আই লাইক টি, আই লাইক ডার্ক কফি। ঠিক আছে, এখানে আমি ড্রিঙ্কস নিয়ে কথা বললাম, যে চাও পছন্দ, ডার্ক কফিও পছন্দ। আমি কম্পাউন্ড সেন্টেন্স এখানে লিখতে পারি না? লিখতে পারি তো, তাই না? কম্পাউন্ড সেন্টেন্স আমার কি হবে, আই লাইক টি অ্যান্ড ডার্ক কফি। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্সটা ইউজ করলাম অ্যান্ড ইউজ করে, দুইটা সেন্টেন্স ছিল, আই লাইক টি, আই লাইক ডার্ক কফি, টি এর কথা বললাম,
কম্পাউন্ড সেন্টেন্সে ডার্ক কফির কথাও কিন্তু বললাম, হয়ে গেল আমার 2টা সেন্টেন্স। এটা কম্পাউন্ডের ক্ষেত্রে। এবং কমপ্লেক্সে কি অলদো ইউজ করেও কিন্তু চেঞ্জ করতে পারি, ঠিক আছে, যে অলদো আই লাইক টি, আই ডোন্ট লাইক মিল্ক টি। ঠিক আছে, হয়ে গেল যে গ্রামার ভ্যারাইটি আমি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করব, সিম্পল ইউজ করা একটু কমিয়ে দিব। ঠিক আছে, ওকে, নেক্সটটাতে চলে যাচ্ছি। এরপরে ট্রিক নাম্বার 8, টাস্ক 1-এ ডাটা এখানে প্যারাফ্রেজ করতে হয়। এখানে কেন বলছি যে মানে একটু আমরা দেখতে পাই যে অনেকে কিন্তু টাস্ক 1-এ যে ডাটা দেখে একটু ফ্রিজ হয়ে যায় যে এটা কিভাবে আমরা লিখবো। সো চেষ্টা করবেন যে কপি যেন না করি, ঠিক আছে। ডাটা আবার কপি হবে কিভাবে? সো কপি হবে অনেক সময় হয়, যেমন আপনাদেরকে এক্সাম্পল দিই, এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, ঠিক আছে, দেখবেন দ্য গ্রাফ শোজ আ শার্প রাইজ ফ্রম 20% to 50%। তার মানে কি গ্রাফে ছিল যে এখানে একটা গ্রাফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে হয়তো সরি, এখানে আমি যদি একটা গ্রাফ দিয়ে দিই, এখানে 20, এখানে 20%, এখানে 50%, ঠিক আছে, হয়তো 2001, 2002 এরকম একটা ডেটা দিল, ঠিক আছে। গ্রাফ শোজ আর শার্প রাইজ ফ্রম 20 to 50%। এখানে অনেক সময় কিন্তু বলতে পারে, আমরা প্যারাফ্রেজ কেন বলছি, কপি নো কপি কেন, অনেকে কপি করে যে in 2001 the company had share of percentage at 20%, ঠিক আছে। এটা লেখে যে কোম্পানি A had a share of 20% in the ইয়ার, তো কি ছিল 2001। এরপর আরেকটা লেখে যে কোম্পানি এ, সেম লাইন, কোম্পানি এ হ্যাড আ শেয়ার অফ 50% ইন দ্য ইয়ার 2002, ঠিক আছে। দেখুন আমি একটু শর্ট করে লিখলাম যে কোম্পানি এ হ্যাড আ শেয়ার অফ 20% ইন দ্য ইয়ার 2001। ডাটা কিন্তু ভুল না, ঠিক আছে। এরপরে আবার লিখলাম কোম্পানি এ হ্যাড আ শেয়ার অফ 50% ইন দ্য ইয়ার 2002। এখানে শেয়ার না লিখেও হ্যাড আ ইনক্রিজ ইন শেয়ারও যদি লিখি, হ্যাড আ ইনক্রিজ অফ শেয়ার অ্যাট, ঠিক আছে, 50% ইন দ্য ইয়ার 2002। আমি এটা লিখলাম, স্টিল আমার এটা কিন্তু সিম্পল হয়ে গেল, ঠিক আছে। ডেটাটা কিন্তু ভুল না, যা লিখেছি ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে খুবই ভেগ হয়ে যাচ্ছে আমার ডেটাটা। আমি হুবহু যা আছে সেভাবে কিন্তু লিখছি, কিন্তু আমাকে টাস্ক 1-এ কিন্তু বলে দেয় যে আমার এখান থেকে কম্প্যারিজন করতে হবে, কি ডেটা কিন্তু বের করে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে ডিফারেন্সেস বের করতে হবে, এভাবে কিন্তু রিপ্রেজেন্ট করব যখন আমরা একটা ডেটা দেখে হ্যাঁ চোখে পড়বে, চোখে পড়ার মতো, ঠিক আছে, পড়ে বুঝতে পারবো। তাই এইভাবে কিন্তু লিখলে বেটার হয়। দ্য গ্রাফ শোজ আর শার্প রাইজ ফ্রম 20% to 50%, ঠিক আছে, এভাবে লিখলে বেটার হয় না? অনেকটুকুই কিন্তু বেটার হয়ে যায়। এটা কিন্তু ভুল না, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি কোনো প্যারাফ্রেজিং করেনি, হুবহু আপনার ডাটাতে যা এখানে দেখছেন 20% 50% এক্স্যাক্টলি 2টা লাইনে লিখে ফেললেন, কিন্তু খুবই ভেগ হয়ে যাচ্ছে আনসারটা। সো এভাবে লিখলে কিন্তু আমি বুঝতে পারছি যে একটা ইনক্রিজ হয়েছে, শার্প ইনক্রিজ হয়েছে 20 থেকে 50, ঠিক আছে। এভাবে আমি ইনফরমেশনগুলো দিলে আমার দেখা যাচ্ছে যা রাইটিং কোয়ালিটি ওটা কিন্তু অনেকটুকুই বেটার হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু করার চেষ্টা করবেন যে প্যারাফ্রেজিং করবেন কীভাবে, এই যে এইটা অ্যাভয়েড করবেন, এই 2 লাইন না লিখে আপনি এভাবে কিন্তু ইনফরমেশনটা শো করছেন, ঠিক আছে। এটা করার চেষ্টা করবেন, হোপফুলি আপনার এখানে মার্কিংটা যে টাস্ক অ্যাচিভমেন্টে সেখানে আপনার মার্কিংটা ইনক্রিজ হয়ে যাবে। ওকে, এরপরে নেক্সটটাতে চলে যাই। এরপর কি আছে 9 নম্বর, ব্যালেন্সড ভিউ দিবেন অপিনিয়ন এসেতে, ঠিক আছে।
ব্যালেন্সড ভিউ কি এবং অপিনিয়ন এসে কি। অপিনিয়ন এসে যদি আইডিয়া না থাকে নো ওয়ারিজ, আপনার হচ্ছে গিয়ে অপিনিয়ন চাচ্ছে, ঠিক আছে, যে আপনি হতে পারে দুইটা সাইটের ডিসকাশন বলবে, যে একটা টপিক দিয়ে দিবে। টেকনোলজি টপিকটাই যদি আমি লিখি, টেকনোলজি হ্যাজ মেড our lives easier, but there are some drawbacks. Discuss, and questionটা discuss both views and give your opinion. Discuss both views and give your opinion. ঠিক আছে, কোয়েশ্চেনটা আমি সেম রাখলাম টেকনোলজি নিয়ে, ঠিক আছে। টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফস ইজিয়ার বাট দেয়ার আর সাম ড্রব্যাকস, ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইয়োর ওপিনিয়ন। সো কোয়েশ্চেনটা বুঝলেন, টেকনোলজি নিয়েই সেম। এখানে ওপিনিয়ন এসে কি, যে আমার যে বোথ ভিউটা দিচ্ছে, যে আমি টেকনোলজি প্রথমে বললাম পজিটিভ নিয়ে, যে টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফস ইজিয়ার, এটা বললাম যে টেকনোলজির অনেক পজিটিভ সাইড আছে, ঠিক আছে, আমাদের জীবনটা সহজ করে তুলেছে। এরপর বললাম যে দেয়ার আর সাম ড্রব্যাকস, যে কিছু কিছু কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে, ড্রব্যাকস আছে, ঠিক আছে। এখন বললো যে ডিসকাস বোথ ভিউজ, যে পজিটিভ সাইড কি টেকনোলজির, নেগেটিভ সাইড কি, দুইটা ভিউই আমাদেরকে ডিসকাস করতে বলেছে এবং অপিনিয়ন দিতে বলেছে, ঠিক আছে। এখানে কিন্তু অপিনিয়ন এসে চলে আসে, যে আপনার অপিনিয়নটা চাচ্ছে, যে এখানে যে পজিটিভও আছে নেগেটিভও আছে, আপনার কি ধারণা, আপনি কি মনে করেন। হতেই পারে আমরা কনক্লুশনে গিয়ে কিন্তু বলতে পারি লাস্টে, যে আমি এত কিছু লিখার পরে সামারি দিই না, সামারিতে কিন্তু আমরা সাজেশন হিসেবে কিছু কিছু লাইন দিই। সো ওখানে কিন্তু অপিনিয়ন দিতে পারি, যে আমি এটার পক্ষে কি বিপক্ষে, এভাবে দিতেও পারি নাও দিতে পারি, দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। সো আপনি যখন এখানে টেকনোলজি ফার্স্ট বডি প্যারাগ্রাফে আমরা টেকনোলজি যে ভালো করেছে, ভালো দিক, হ্যাজ মেড আওয়ার লাইফস ইজিয়ার, কীভাবে আমাদের জীবনটা সহজ করে তুলেছে টেকনোলজি, এটা বডি প্যারা 1-এ আমরা ডিসকাস করব, ঠিক আছে। এবং বডি প্যারা 2-তে কি নেগেটিভ সাইডটা কি, ড্রব্যাকস থাকে টেকনোলজির, কিন্তু খারাপ দিকও আছে, ঠিক আছে। অ্যাডিকশন বলতে পারেন, যে আমরা কম্পিউটারে অ্যাডিক্টেড, মোবাইল ফোন স্মার্টফোনে অ্যাডিক্টেড, এটা কিন্তু আমরা নেগেটিভ সাইডগুলো ধরে তুলতে পারি। সো আমি বডি 2-তে নেগেটিভ সাইডটা বললাম, বডি 1-এ পজিটিভ সাইডটা, ঠিক আছে। এখানে আমি দুইটা সাইডই অবশ্যই ডিসকাস করে অপিনিয়ন দিব, এক্সাম্পল দিব, মনে আছে বাংলাদেশ পার্সপেক্টিভে এক্সাম্পল দিব, তাহলে কিন্তু আমাদের যে জাজমেন্টাল ক্রাইটেরিয়া ফার্স্টটা, যেটা টাস্ক রেসপন্স, টাস্ক অ্যাচিভমেন্ট, ওটাতেই কিন্তু আমার ব্যান্ড স্কোর কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। যখন আমি আমার যে কোয়েশ্চেনটা চেয়েছে ডিসকাস বোথ ভিউস, আমি দুইটা ভিউই কিন্তু কথা বলছি এবং আমার অপিনিয়নটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে ব্যালেন্সড ভিউ দিতে হবে। এখানে যখন আমি পজিটিভ বলছি যে আমাদের লাইফস ইজিয়ার, এখানে কিন্তু ভুলে যাবেন না নেগেটিভ জিনিস বলার সেকেন্ড প্যারাতে, ঠিক আছে। পজিটিভ বললে অবশ্যই নেগেটিভও বলতে হবে, তখনই আপনার ভিউটা কিন্তু ব্যালেন্সড হয়ে যাবে। ওকে, বুঝাতে পেরেছি হোপফুলি, ঠিক আছে। এটা আপনার ট্রিক 9 গেল, যে ব্যালেন্স ভিউটা আমার অপিনিয়ন এসেতে অবশ্যই রাখতে হবে। এরপরে আমরা 10 নম্বর ট্রিক্স, লাস্ট ট্রিকটাতে আমরা চলে যাই। 10 নম্বরটা কি, 10 মিনিট প্রুফরিড করবেন, স্পেলিং চেক, টেন্স চেক, ঠিক আছে। 10 আমরা হচ্ছে গিয়ে অনেক সময় কিন্তু একটু হিমশিম খেয়ে যাই, যে আমাদের স্পেলিং চেক, টেন্স চেক কিন্তু আমরা করি না, ঠিক আছে। লাস্টের সময়টা আমরা কিন্তু এটার জন্য রাখি না, কিন্তু অবশ্যই রাখবেন, ঠিক আছে। আমাদের যে মার্কিং ক্রাইটেরিয়া, ধরেন আমি স্পেলিং একটা ভুল করলাম, এরপরে আরও 2টা ভুল পেলাম, আরও 4টা ভুল পেলাম, এখানে কিন্তু আমাদের ব্যান্ড স্কোর আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে। আমরা কিছু মিনিট সময়টা জাস্ট স্পেলিং চেকের জন্য রাখলে কিন্তু ব্যান্ড স্কোর হুট করে কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। দেখবেন এই ম্যাজিকটা কিন্তু কাজ করে। এরপর কি, স্পেলিং চেকের পর টেন্স চেক, ঠিক আছে। এখানে আমরা প্রুফ রিডে টেন্স চেক করব।
আমার যে তথ্যটা দিবে, কোয়েশ্চেনটা যে দিবে, কোয়েশ্চেনটা কোন টেন্সে আছে, আমাকে কি পাস্ট নিয়ে কথা বলতে বলছে নাকি ফিউচার নিয়ে কথা বলতে বলছে, যে ফিউচারে আপনার কি ধারণা, কিংবা পাস্ট নিয়ে কিছু বলছে। সো এটাও কিন্তু অবশ্যই চেক করবেন। টাস্ক 1-এ স্পেশালি যখন ডেটা দেয়, ইউজুয়ালি কিন্তু পাস্টের জিনিস দেয়, 2001, 2010 এদের কিন্তু ডেটা দেয় পুরাতন ইয়ার্সের, আগের বছরের যা যা ডেটা থাকে সেই ডেটাগুলো কিন্তু সব পাস্টের না, প্রেজেন্টের তো ডেটা দিচ্ছে না, এখনের ডেটা তো দিচ্ছে না। সো ওটা কী হবে, পাস্ট টেন্সে থাকে টাস্ক 1-এ। টাস্ক 2-তে অনেক সময় বলতে পারে যে হচ্ছে কি ফিউচারে কি হতে পারে, ঠিক আছে, হোয়াট সলিউশনস ক্যান ইউ প্রোভাইড ফর দ্য ফিউচার, ঠিক আছে, তখন কি আমি কিন্তু ফিউচার টেন্সেই বলার চেষ্টা করব, টেন্সের ওসব ওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করব। সো এখানে কিন্তু টেন্স চেকটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস খেয়াল করবেন, প্রেজেন্ট সিম্পল টেন্স কখন ইউজ করবেন, যখন ফ্যাকচুয়াল ওয়ার্ডসগুলো বলবেন এবং ইউনিভার্সাল ট্রুথগুলো বলবেন। ফ্যাকচুয়াল আর ইউনিভার্সাল ট্রুথগুলো কোনটা? ইউনিভার্সাল ট্রুথ আমরা জানি না সূর্য পূর্ব দিকে ওঠে, সো এটা কি ইউনিভার্সাল ট্রুথ। সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে। আর কি ফ্যাকচুয়াল জিনিসগুলো, দ্য বিল্ডিং ইজ 200 মিটার্স টল, ঠিক আছে, এটা ফ্যাক্ট। সো এই ফ্যাকচুয়ালগুলো, ইউনিভার্সাল ট্রুথ, এসব সেন্টেন্সগুলো কিন্তু অলওয়েজ প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে। সো বোঝা গেল টাস্ক 1-এ কোন টেন্স, টাস্ক 2-তে কীরকম টেন্স, এবং প্রেজেন্ট সিম্পল কখন কখন ইউজ করবেন অবশ্যই, ঠিক আছে। এভাবে আপনারা যখন এই 10 মিনিট প্রুফ রিড করবেন, স্পেলিং চেকটাও হয়ে গেল, টেন্স চেকটাও হয়ে গেল, তখন যাদের যাদের ব্যান্ড 5, 5.5 তাদের দেখবেন হুট করে এই সিম্পল ম্যাজিকে কিন্তু 7+ স্কোর চলে আসছে, ঠিক আছে। এখানে 7+ স্কোর চলে আসার কারণেই কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের ব্যান্ড স্কোর ভালো হচ্ছে। আপনারা যে রাইটিং প্র্যাকটিসও করছেন, প্র্যাকটিসের মধ্যে দিয়ে কিন্তু দেখবেন যে আপনার লেখার কোয়ালিটিটা পড়তেও ইজিয়ার হচ্ছে, ঠিক আছে। সো এটা হয়ে গেল আমাদের 10টা ট্রিক। আশা করি আপনারা পুরো সময় আমাদের সাথে রয়েছেন এবং এই ট্রিক্সগুলো আপনাদেরকে রাইটিং মডিউলে হেল্প করছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।